শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। রাজধানীর বাজারে চড়া নিত্যপণ্যের দাম, বর্ধিত দামে বিক্রি হচ্ছে আলু, তেল, চাল সহ অধিকাংশ পণ্য। তবে কমেছে শাকসবজির দাম। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, যেমনটি বলছিলাম, নিত্যপণ্যের দাম এখন বেশ চড়া রয়েছে। নতুন করে কোন কোন পণ্যের দাম বর্ধিত করা হয়েছে, নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে কিছু কিছু জিনিসের নিত্য পণ্য সেগুলো কিন্তু দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে আলু এবং পেঁয়াজের দাম কিন্তু ঈদের পরে কিছুটা বেড়েছে। এবং আমরা যেটি জানি, গতকালকে তেলের যে দাম বৃদ্ধি সেটি কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি। আমরা গতকালকে যেটি দেখেছিলাম যে 163 টাকা থেকে সেটি 67 টাকা লিটার করা হয়েছে, যেটি প্যাকেটজাত তেল, সেটি কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি এবং বাজারে আসলে পুরনো দামে 163 টাকা লিটারেই বিক্রি হচ্ছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে পুরনো দামে তারা কিভাবে বিক্রি করছেন। আপনার সাথে একটু কথা বলবো যে তেলের যে দাম সেটি আসলে কতটা কার্যকর হচ্ছে, বা বিক্রেতারা আপনাদের কাছে যারা বিক্রি করে তারা কি বলছেন? তেল নতুন করে ঘোষণা হয়েছে প্রতি লিটারে 4 টাকা বাড়ছে, কিন্তু বাড়তি মাল আমরা এখনো পাই নাই। আমরা পুরান আগের রেটে যে মালগুলা ছিল 163 টাকা রেটে মাল প্রতি লিটার, ওগুলো আমরা বিক্রি করতেছি। নতুন মাল এখনো ঢোকে নাই, 2-1 দিনের ভিতরে হয়তো নতুন মাল পাওয়া যাবে। 167 টাকা প্রতি লিটার, প্রতি 4 টাকা বাড়ে 167। পেঁয়াজের দাম ঈদের আগে ছিল আপনার 55 টাকা, এখন হচ্ছে 65 টাকা, 10 টাকা বেড়েছে। ঈদের আগে ছিল 45 টাকা আলু, এখন হচ্ছে 55 টাকা, প্রতি কেজিতে 10 টাকা বাড়ছে। রসুন, আদা কেজিতে 20 টাকা বাড়ছে ঈদের পরে। কারণ কি বলছেন? কারণ মাল তো আছে, যথেষ্ট পরিমাণ মাল আছে, হয়তো এটা সিন্ডিকেট করে দাম বাড়াইতেছে। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে আসলে সবজির দাম যদিও কিছুটা স্বাভাবিক, তবে বিশেষ করে আলু, পেঁয়াজ এবং আদা, রসুন সহ যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলোর কিন্তু দাম কিছুটা বেড়েছে। তবে এর জন্য আসলে পাইকারি বাজারের যে সিন্ডিকেট সেটিকে আসলে দায়ী করছেন বিক্রেতারা। এবং এর বাইরে আলু, মশলা সহ অন্যান্য ডাল সেগুলো কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। তবে চালের দামও কিন্তু আগের দামে 28 যেটি, সেটি কিন্তু 58 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং মিনিকেট চাল কিন্তু 70 থেকে 75 টাকা কেজিতে এখনো বিক্রি হচ্ছে। তবে সবজির বাজার যেটি আমরা সকাল থেকে ঘুরে দেখছিলাম, সেখানে কিন্তু পুরোনো দামে বিক্রি হচ্ছে। রমজানের আগে যে বাড়তি দামটা ছিল সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, সেটি কিছুটা কমে 45 থেকে 50 টাকা কেজিতে কিন্তু সব সবজি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু সাধারণ বিক্রেতারা যেটি বলছেন যে আসলে যথেষ্ট পরিমাণ সবজির সরবরাহ থাকায় কিন্তু সবজির দাম এখন পর্যন্ত কিছুটা নাগালের বাইরে আছে, যেটি ঈদের আগে রমজানের শুরুতে হঠাৎ করে বেড়ে গিয়েছিল। তবে এখন কিন্তু সেটি অনেকটা স্বাভাবিক রয়েছেন। এবং যেহেতু যথেষ্ট পরিমাণ সবজির সরবরাহ রয়েছে, ফলে দাম কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে না। আমরা দু-একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব যে কত টাকায় কোনটা বিক্রি হচ্ছে। একটু আমরা কথা বলবার চেষ্টা করি। এক্সকিউজ মি, একটু আপনার একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে। কোনটা কত টাকায় বিক্রি হচ্ছে একটু বলেন তো। সকালে আমি একবার বলছি তো, পটলের কেজি 60 টাকা, আপনার এই চিচিঙ্গার কেজি 50 টাকা, পেঁপের কেজি 50, শসার কেজি 40-50, ভেন্ডির কেজি 50। আমি সকালে একবার বলে দিচ্ছি তো, 50 থেকে 60 এর ভিতরে আছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন যে আসলে 50 থেকে 60 টাকা, কোনো কোনো সবজি আসলে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে সেটি কিন্তু ঈদের পরের যে বাজার সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক। তবে এর আগে আমরা যেটি দেখেছিলাম যে 70 থেকে 80 টাকার উপরে কিন্তু কিছু কিছু সবজি বিক্রি হয়েছিল। তবে এখন কিন্তু সেটি দেখা যাচ্ছে না এবং সরবরাহ অনেকটাই স্বাভাবিক বলছে না। আমরা দু-একজন একটু ক্রেতার সঙ্গে কথা বলতে চেষ্টা করি। আমরা একটু দেশ টেলিভিশন লাইভে ছিলাম, কথা বলা যাবে আপনার সাথে একটু? ওকে, আমরা
একটু আপনার সঙ্গে কথা বলা যাবে? দেশ টেলিভিশনে লাইভে ছিলাম, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? সবজির বাজার কি রকম দেখছেন? আমি তো এখনো বাজার সবজির বাজার তো অনেক ছড়া, হ্যাঁ, আর রমজানে একটু সহনশীল ছিল, এখন একটু অনেক ছড়া, কিন্তু মাছের বাজার অনেক ছড়া, কিন্তু কি করব আমরা সাধারণ মানুষ, এসে তো যা প্রয়োজনে তা কিনতে হয়। আপনাকে ধন্যবাদ। আসলে সবজির বাজার নিয়ে আসলে ক্রেতা বিক্রেতা উভয়েরই কিন্তু আসলে দ্বিমুখী, তো কেউ বলছেন বেশি, আবার কেউ বলছেন কম। তবে ঈদের আগে যেটি রমজানের শুরুতে আমরা দেখেছিলাম যে চড়া বাজার, সেটি কিন্তু এখন পর্যন্ত তেমনটা দেখা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি। আজ থেকে কার্যকর হয়েছে ভোজ্য তেলের নতুন দাম, তবে বিভিন্ন বাজারে এখনো আগের দামে বেচাকেনা হচ্ছে তেল। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 4 টাকা বাড়িয়ে 167 টাকা এবং খোলা সয়াবিন 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। ভোজ্য তেল বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান এবং সাভার থেকে শাহিনুর রহমান। প্রথমে যাচ্ছে চট্টগ্রামে ইশতিয়াক শানের কাছে। ইশতিয়াক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ইশতিয়াক, আমি যেমনটি বলছিলাম যে নতুন করে ভোজ্য তেলের দাম নির্ধারণ করা হয়েছে এবং প্যাকেটজাত বা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে এবং খোলা তেলের দাম কমানো হয়েছে। এই নতুন তেলের দর, এটি কি কার্যকর করা হয়েছে কিনা, কিংবা কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে বাজারে কিন্তু আসলে সে রমজান থেকে কিন্তু যে বিভিন্ন ভোগ্য পণ্যের মূল্য সেটি কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ অস্থিরতা কিন্তু চলছিল। এরই মধ্যে কিন্তু রমজানের মাঝে আসলে যে মূল্যগুলো সেটি নিম্নমুখী হলেও কিন্তু ঈদের ঠিক পর থেকে কিন্তু আসলে সেই ভোগ্য পণ্যের মূল্যগুলো আবার আসলে বাড়তে শুরু করে। এরই মাঝে কিন্তু আসলে ঘোষণা হয়েছে যে বোতলজাত সয়াবিন তেলের মূল্য আসলে প্রতি কেজিতে 4 টাকা করে বৃদ্ধি পাবে। এরপরে কিন্তু আসলে ক্রেতাদের মধ্যে আসলে যে বিরূপ প্রতিক্রিয়া আসলে আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিক থেকে ক্রেতারা কিন্তু আসলে অনেকে ক্ষোভ যাচ্ছেন এবং অনেকে বলছেন যে মূল্য আসলে সেটি কোনোভাবেই কিন্তু আসলে স্থিতিশীল থাকছে না। প্রত্যেকটা ভোগ্য পণ্যের মূল্য আসলে কোনো না কোনো সময় যে কোনো অজুহাতে আসলে বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে ক্রেতারা আসলে অনেকটা অভিযোগ করে যেটি বলছেন যে বিশ্ববাজারে যে তেলের মূল্য সেটি আসলে অনেকটা কম, সয়াবিনের মূল্য কম থাকার পরেও কিন্তু আসলে দেশের বাজারে সয়াবিনের মূল্য আসলে কিছুদিন পর পরে আসলে বৃদ্ধি করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে সরকার নির্ধারিত যে নতুন যে মূল্য, সেই মূল্যে কিন্তু এখন পর্যন্ত বাজারে নতুন বোতলজাত সয়াবিন এখন পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে যে সয়াবিন গুলো আসলে বিক্রি হচ্ছে তা কিন্তু আসলে আগের যে সয়াবিন বোতলজাত সয়াবিন আসলে বাজারে সরবরাহ করা হয়েছিল সেই বোতলজাত সয়াবিন আসলে সরবরাহ করা হচ্ছে এবং সবকিছু মিলিয়ে আসলে যেই সয়াবিনের যে মূল্য সেই দামে কিন্তু বিক্রি করছে। সেই ক্ষেত্রে প্রতি লিটার কিন্তু প্রতি 5 লিটারের বোতল কিন্তু এখনো 800 টাকা করে বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। নতুন যে মূল্য, সেই মূল্যে কি আপনারা এখনো সয়াবিন বিক্রি করছেন কিনা, নাকি এখন পর্যন্ত আগের মূল্যে বহাল আছে? এখন নতুন মূল্যের তাহলে আমরা এখনো পাইনি, আগের দামে বিক্রি করতেছি আমরা। তবে বলতেছে নতুন রেট আসলে হয়তো নেক্সট সপ্তাহে নতুন রেটে বিক্রি করতে হবে, এখন আগের পুরানো রেটে বিক্রি করতেছি। সেক্ষেত্রে কিছুদিন পর পরে আমরা দেখছি যে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে আসলে যেটা আপনাদের ক্রেতা বিক্রেতাদের সাথে কি আপনাদের যে বাকবিতণ্ডার বিষয় আমি একটু আগেও দেখেছি, এই ধরনের কি কোনো বিষয় হচ্ছে কি? হচ্ছে তো, কাস্টমারের সাথে আমাদের বাকবিতণ্ডা হচ্ছে যে আজকে বলতেছি এই দাম, কালকে আবার দেখা যাচ্ছে বাড়তি বলতেছি, কাস্টমারের সাথে বাকবিতণ্ডা হচ্ছে। ভাই কি বলেন এগুলো, আজকে কালকে নিলাম এই দাম, আজকে আবার 20 টাকা বেশি বলতেছেন, 10 টাকা বেশি বলতেছেন। আমরা তো কোম্পানির উপরে নির্ভরশীল। হ্যাঁ, কোম্পানি আজকে এক মেসেজ দিচ্ছে, কালকে আরেক মেসেজ দিচ্ছে। এই যে তেলের মূল্য আসলে বৃদ্ধি পাচ্ছে, সেটা আসলে কি কারণে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন? আমরা তো ছোটখাটো খুচরা ব্যবসায়ী বলতে পারেন, তবে যারা কোম্পানিরা, বিশেষ করে বড় বড় কোম্পানিরা যারা আছে তারা নিয়ন্ত্রণ করছে এটা। এরা যদি আজকে বলে যে তাহলে 800 টাকা বিক্রি করবো 800, কালকে যদি বলে 850 বিক্রি করবো 850 হয়ে যাবে। তাদের উপরে নির্ভর করে, বিশেষ করে বড় বড় কোম্পানির উপর। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আসলে এখানে যে বিক্রেতা রয়েছেন তিনি বলছিলেন যে আসলে যে নতুন মূল্যের সয়াবিন আসলে সেটি কিন্তু এখন পর্যন্ত বাজারে আসেনি। সেক্ষেত্রে আগের যে মূল্য প্রতি 5 লিটার 800 টাকা করে বিক্রি করছেন এবং সেক্ষেত্রে যে খোলা যে সয়াবিন অর্থাৎ খুচরা পর্যায়ে সেটি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 160 টাকা, অর্থাৎ প্রতি লিটার সেটি কিন্তু 150 টাকা করে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বিক্রেতারা যেটি আমাদের জানিয়েছেন যে খোলা সয়াবিনও কিন্তু এখন পর্যন্ত যে নতুন মূল্য অর্থাৎ 147 টাকা, সেই মূল্যে কিন্তু তারা বিক্রি করছে।
করতে পারছে না, যেহেতু এখন পর্যন্ত আসলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেই মূল্যে আসলে তারা কিনতে পারছেন না বলে আমাদের জানিয়েছেন। এবং যেটি বলছেন যে নতুন মূল্যে যখনই আসলে সয়াবিনের যে সরবরাহ সেটি বৃদ্ধি পাবে তখন কিন্তু ধীরে ধীরে সেই মূল্যটি আসলে কার্যকর হবে। এই ক্ষেত্রে কিন্তু তারা যেটি বলছেন সপ্তাহখানেক হয়তো লাগতে পারে। এই বিষয়ে আমরা আরো জানতে চলে যাচ্ছি আমাদের সাভারের সহকর্মীর কাছে। শাইনুর, চিটাগাং থেকে যেমনটি জানিয়েছিলেন ইস্তেক খান, আমার আসলে একই খবর কিন্তু আমরা সাভারের চিত্র আপনাদেরকে জানাচ্ছি। এবং আপনি জানেন যে সরকারের যে নির্ধারিত বেঁধে দেওয়া 4 টাকার যে বাড়তি দামে বর্ধিত দামে এবং 2 টাকা খোলা যে তেলের সয়াবিন তেলের দাম কমেছে বাজারে, এমনটি কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। এবং সকাল থেকে কিন্তু আমরা বাজারে বিভিন্ন দোকানে দোকানে ঘুরেছি এবং দেখেছি যে সরকারের যে নির্ধারিত যে 163 টাকার যে তেল 167 টাকা দরে বিক্রি যে নির্ধারণ করেছে লিটার প্রতি 4 টাকা দরে, আমরা কিন্তু এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং সেই সাথে আমরা খোলা সোয়াবিনের কথা যদি বলি যে 149 টাকা কেজি দরে যে সরকারের নির্ধারিত ছিল আগে, 2 টাকা কমে 147 টাকা দরে বিক্রি হওয়ার কথা থাকলেও আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি এবং দেখেছি তারা কিন্তু এখনো 50-55 টাকা দরে কিন্তু খোলা সোয়াবিন কিনছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি একজন সোয়াবিন ক্রেতার সাথে যে ক্রয় করেছে এমন একজন সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে যে আপনি সোয়াবিন কিনলেন, কত টাকা দরে কিনলেন আপনি বলবেন? 60 টাকা চাইছে, পরে 55 টাকা রাখছে। তাই খোলা খোলা? হ্যাঁ, খোলাটা 60 টাকা করে চাইছে, উনি বলছে 55 টাকা নিতে পারবেন, তাই আমি 2 কেজি আনছি 310 টাকা। আচ্ছা, আমরা যে প্যাকেট জাত যেটা বোতল জাত যেটা 4 টাকা করে দাম বাড়ানো হলো, এটা কিভাবে দেখছেন আপনি আবার নতুন করে? ওটা আমি বলতে পারবো না, ওটা তো বাড়ানোটা ঠিক হয়নি, যে দামে আসলে ওই দামে রাখার ঠিক ছিল। আচ্ছা, সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে যদি কথা বলার চেষ্টা করি যে এই যে ভোজ্য তেলে 2 টাকা করে কমার কথা, সেখানে তো উনি বেশি দামে কি ক্রয় করতেছেন, আপনি এটা কেমন চোখে দেখছেন? এটা তো তেমন ভালো কিছু না, আরো সাধারণ মানুষের ক্ষতির মধ্যে ফেলানো, ওই অভাবের মধ্যে ফেলানো। মানুষ চলবে কি করে এইভাবে? যদি চলে তাহলে মানুষ খাবে কি? ইনকাম করে তো টাকা রাখা বাদ দিয়ে টাকা তো উড়াই যাচ্ছে সব। মানুষ চলবে কি করে খাবে? এইভাবে যে একটা বোতল প্রতি 60 টাকা করে বাড়াই যাচ্ছে, আরও কত টাকা যে বাড়বে, আরও সব জিনিস কেনা যায় না, সব জিনিসের এমন দাম, বাজারে দাঁড়ানোর পরিবেশ নাই। যেমনটি শুনছিলেন একটা ক্রেতার সাথে, আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি। আপনি তো আজকে পেঁয়াজ, আলু, রসুন, অন্যান্য কাঁচামরিচ থেকে শুরু করে অন্যান্য বাজারও সারলেন, সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 4 টাকা লিটারে কিন্তু বাড়ানো হয়েছে এবং যে খোলা সোয়াবিন এটা 2 টাকা দাম কমানো হয়েছে। বাজারে কি এই দামে পাচ্ছেন আপনি? না, এই দামে পাওয়া যাচ্ছে না বর্তমানে। সরকার যে নির্ধারণ করে ওইটার থেকে আগের দামে সোয়াবিনের তেল বাড়তি, আগের থেকে 5 টাকা 60 টাকা বেশি নিচ্ছে প্রতি কেজিতে, ঠিক আছে। আর পেঁয়াজ আগে ছিল হইলো 40 টাকা 45 টাকা, 60 টাকা 70 টাকা। এইভাবে কি আমরা চলতে পারবো? কয় টাকা বেতনে চাকরি করি? আলুর দাম কত আছে? আলুর দাম আজকে মনে করেন 54 টাকা 60 টাকা, খুচরা বাজারে 55-60 টাকা। আর সাধারণ মানুষ হিসেবে আপনি কি চোখে দেখছেন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি? আসলে এগুলো তো দ্রব্যমূল্য বাড়তি হচ্ছে কি কারণে? এটা কি সরকারের কারণে নাকি সিন্ডিকেটের কারণে? এটা আমরা বুঝতে পারতেছি না। শুধু বাজার দর শুধু বাড়তেছে, সরকার বলতেছে কমতেছে, কিন্তু বাজার আইসা মানে আমরা কিনতে আইসা দেখি যে বাড়তি দামে কিনতে হইতেছে। কিন্তু সরকারের যে কমতি বা কমার যে ঘোষণা, এটা বাজারে কোনো কেয়ার নাই, মানে এটা কোনো। আচ্ছা, যেমনটি সাধারণ ক্রেতারা জানিয়েছিলেন যে আসলে সরকারের যে নির্ধারিত দাম বেঁধে দেওয়া যে লিটার প্রতি খোলা যে সোয়াবিন 2 টাকা কম হওয়ার কথা ছিল এবং যে প্যাকেটজাত যে বোতলজাত যে সোয়াবিন 4 টাকা দাম বেশি হওয়ার কথা ছিল, আসলে সরকারের বেঁধে দেওয়া দাম এবং আর বাজারের যে পরিস্থিতি কোনোটার সাথে মিল নেই, দামের কোনো মিল নেই। এবং খোলা তেলের দামও আমরা দেখছি যে 50 থেকে 55 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে, সাধারণ মানুষ এই বলছে। এই ছিল সাভারের বাইপালা আড়ত থেকে। ইশতিয়াক এবং শাহিনুর ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ভোজ্য তেলের নতুন মূল্যে বাজার পরিস্থিতি। দেখছেন দেশ জনপথ লাইভ। দেখছেন দেশ জনপথ লাইভ।
তীব্র তাপদাহ বিরাজ করছে সারা দেশে। যশোর ও চুয়াডাঙ্গা থেকে তাপদাহ নিয়ে জানাবেন সহকর্মী ইন্দ্রজিৎ রায় এবং খায়রুজ্জামান সেতু। শুরুতে চলে যাচ্ছি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, যেমনটি বলছিলাম যে সারা দেশেই তীব্র তাপদাহ বিরাজ করছে, অতিরিক্ত এই গরমে কেমন প্রভাব পড়ছে জনজীবনে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু এই যে মৌসুমের যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রচণ্ড যে তাপ প্রবাহ, সেই তাপ প্রবাহে কিন্তু যশোর অঞ্চলের জনজীবন এক প্রকার নাকাল হয়েছে। সেখানকার যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ আছেন তাদের কিন্তু চরম ভোগান্তি নেমে এসেছে এবং সাধারণ মানুষ যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের আসলে একদিন কাজে না গেলে তাদের রুটি রুজি সংকটের মধ্যে পড়ে, সেই শ্রেণীর মানুষ কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছে। একই সঙ্গে সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। তবে আমি জানিয়ে রাখি যে গত 2 দিন কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 40.4 ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে এবং তার আগের দিন কিন্তু 40.2 ডিগ্রি সেলসিয়াস, এর আগে 39.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিন কিন্তু যে তাপমাত্রা যে সেটি বাড়তে আছে এবং এর কারণে যে প্রভাব, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা কাজের জন্য বের হচ্ছেন, তাদের কিন্তু গলদঘর্ম অবস্থা তৈরি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ যারা রোদের মধ্যে কাজ করেন তাদের যে কর্ম যে সক্ষমতা বা কর্ম যে ক্লান্তি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কাজে কিন্তু বিঘ্ন ঘটছে এবং সবাই কিন্তু ছায়াযুক্ত স্থান এবং বিশ্রাম নিচ্ছেন। একই সঙ্গে এই গরমের মধ্যে কিন্তু অসুস্থতার বাড়ছে, অর্থাৎ অসুস্থতা হাসপাতালগুলোতে আমরা খোঁজ নিয়েছি, শিশু ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ড সহ মেডিসিন ওয়ার্ড, যেখানে কিন্তু অন্য স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু রোগীর সংখ্যা চাপ বাড়ছে। ভর্তি রোগী যেমন বাড়ছে, তেমনি জরুরি বিভাগ বা এমনি সাধারণ যে বিভাগ আছে সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছে মানুষ। সব মিলিয়ে যে অসুস্থতার যে বিষয়টি সেটি কিন্তু বাড়ছে। একই সঙ্গে আমরা যদি বলি যে এখন যে বোরো মৌসুম চলছে, এই বোরো মৌসুমে কিন্তু সেচ নির্ভর, অর্থাৎ সেচের মাধ্যমে কিন্তু এই আবাদের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হয় এবং সেই সেচ দিতে গিয়ে কিন্তু পানির একটা সংকট দেখা দিচ্ছে। ভূগর্ভস্থ পানির যে স্তর সেটি কিন্তু নেমে গিয়েছে। আমরা যে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে যশোরে কিন্তু এখন পর্যন্ত 32 থেকে প্রায় 36 ফুট পর্যন্ত নিচে নেমে গিয়েছে গভীর যে ভূগর্ভস্থ পানির স্তর, যে কারণে কিন্তু সেচের পাশাপাশি যারা সুপ্রিয় পানির অধিকাংশ যে অগভীর নলকূপ যেগুলো আছে এবং যে কিন্তু পানির সরবরাহ কমে গেছে, যে কারণে সুপ্রিয় পানির একটি সংকট দেখা দিয়েছে। তবে সব মিলিয়ে আমরা যদি বলি যে এই টানা যে তাপ প্রবাহ, এতে জনজীবনের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে এসে ঠেকেছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়তে আছে। অর্থাৎ এই তবে চিকিৎসকরা বলছেন যে সুস্থতা বজায় রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা এবং যতদূর সম্ভব রৌদ্র এবং এই তাপের মধ্যে এড়িয়ে চলার জন্য বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে, সেখানকার যে আবহাওয়া পরিস্থিতি আমাদেরকে জানাবেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আপনি যেমনটি বলছিলেন যে ঠিক একই অবস্থা চুয়াডাঙ্গাতে বলা যেতে পারে, কিন্তু শুধু একই অবস্থা না, তার থেকে মানে অনেক খারাপ অবস্থা। কারণ আমি এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিচঢালা রাস্তার উপরে, এই পিচঢালা রাস্তার উপর থেকে মনে হচ্ছে আগুনের আঁচ উপর থেকে উঠতেছে। আর এতে তো যেহেতু নিচ থেকে যদি আগুনের আঁচ হতো আর উপর থেকে যদি সূর্যের তাপমাত্রা মাথার উপরে এসে পড়ে, তাহলে তো আর মানে বাকিটা ব্যাখ্যা না করলে হচ্ছে যে কী পরিমাণ বিপর্যস্ত চুয়াডাঙ্গা সাধারণ মানুষ। কারণ এখানে যে বিষয়টা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে সবচেয়ে বাজে অবস্থার ভিতরে কিন্তু নিম্ন খেটে খাওয়া মানুষ, কারণ তারা কিন্তু যে মানে একটু গরম পড়লে আর কাজ করতে পারছে না। কারণ মানে একটু পিছনকর কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যাদের মানে কাজ খুব জরুরি কাজ, তারাই কিন্তু শুধুমাত্র অনেক সকালবেলা বেরোচ্ছে এবং 10টা-11টার ভিতরে কিন্তু তারা কাজ সেরে বাসায় চলে যাচ্ছে। এই 10টা-11টার পর থেকে কিন্তু শহর ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে আমার পিছনটা দেখলে বুঝতে পারবেন যে অলরেডি কিন্তু এই রাস্তা কিন্তু মানে ফাঁকায় বলা
যেতে পারে, কোনো লোকজন নাই, বাজে কিন্তু 11টা। তো সেক্ষেত্রে যেহেতু 11টার ভিতরে সবাই বাসায় চলে যাচ্ছে এবং নিম্নময়ের দিন মজুর যারা আছে যেমন ভ্যান চালক, রিক্সা চালক, তারা কিন্তু ওইভাবে আর ভাড়া পাচ্ছে না। আর ভাড়া পাইলেও কিন্তু তারা যে ওই দেখাচ্ছে আধা ঘন্টা মতো 1 ঘন্টা মতো ভাড়া মারার পরে তারা কিন্তু ভাড়া মারতে পারছে না। তারা তখন চেষ্টা করছে যে একটু শীতল ছায়াতলে যে একটু বিশ্রাম নিতে, আর তখনই কিন্তু তাদের হচ্ছে মানে রুজির উপরে প্রভাব পড়েছে আর কি। আচ্ছা, এর মাঝখানে আমি জানিয়ে রাখি যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, গতকাল বিকালে কিন্তু হচ্ছে এই যে তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি করেছে। তারপর মাইকিং করে কিন্তু চুয়াডাঙ্গা শহরে, হ্যাঁ, এই মাইকিংয়ে কিন্তু যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাচ্ছে যে মানুষ যারা সচেতন হয় একটু সতর্ক হয়। কারণ আমাকে চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে এই যে পরিমাণ তাপদাহ আরও বাড়ার সম্ভাবনা যেহেতু সামনের দিকে আছে, সেক্ষেত্রে কিন্তু যে মানে মানুষ কিন্তু খুব ভালো থাকবে না। কারণ তারা যদি ওই অপ্রয়োজনীয়ভাবে যত্রতত্রভাবে চলাফেরা করে তারা কিন্তু অসুস্থ হয়ে যাবে। শুধু তাই নাই, হিট স্ট্রোকের মতো ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনাও আছে। হ্যাঁ, এমনটি আমাকে কিন্তু চিকিৎসকরা জানিয়েছে। আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এই 3 থেকে 4 দিন টানা 3 থেকে 4 দিন হচ্ছে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে যে এই যে কালকে কিংবা পরশু দিন থেকে কিন্তু মোটামুটি 42 ডিগ্রি তাপমাত্রা যে ঠেকবে হচ্ছে তাপমাত্রার পারদ। কারণ এর মাঝে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে খুলনা বিভাগ তথা চুয়াডাঙ্গা সহ আশপাশ জেলায় কিন্তু কোনোভাবেই কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নাই বলে আমাকে আবহাওয়া অফিস জানিয়েছে। যেহেতু বৃষ্টির সম্ভাবনা নাই, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাও কমার সম্ভাবনা নাই। আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আবহাওয়া আমাকে যেমনটি বলেছে যে এই তীব্র তাপদাহের ভিতরে যদি হঠাৎ করে কোনো কালবৈশাখী এসে হানা দেয় তাহলে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু সেই ব্যতিক্রম কিন্তু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী না, বরং স্যার ভ্যাবসা গরম বৃদ্ধি পাবে। কারণ কালবৈশাখীর সাথে যখন বৃষ্টি পড়বে মাটিতে, তখন কিন্তু মোটামুটি নিচ থেকে ভ্যাবসা গরম সৃষ্টি হবে, তখন আরও বেশি অসুস্থ হবে মানুষ আর কি। এবং শুধু এটাই নাই যে এই অস্বস্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছাবে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে স্নেহা। ইন্দ্রজিৎ এবং সেতু, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম তাপদাহ নিয়ে যশোর এবং চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ পরিস্থিতি। দেখছেন দেশ জনপথ লাইভ। তীব্র গরমের কারণে বাড়ছে এসি আর ফ্যানের চাহিদা। অনেকে কিনছেন চার্জার ফ্যান সহ অন্যান্য সামগ্রী। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও। এই বিষয়ে জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সঞ্জু, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তীব্র গরমে এসি ফ্যান এবং চার্জার ফ্যানের চাহিদা বেড়ে গেছে। তীব্র গরমে লোক কি ধরনের সামগ্রী আসলে বেশি বিক্রি হচ্ছে বা কিনছেন, আর দরদামি বা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। স্নেহা, তীব্র গরম কিন্তু সারা দেশে যেভাবে পড়েছে, গেল কয়েকদিনের তাপদাহে জনজীবনকে কিন্তু নাভিশ্বাস উঠে গেছে। এবং এই তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বিক্রি বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের মাঝে এসি, এয়ার কুলার এবং ব্যাটারি চালিত চার্জার ফ্যানগুলোর। ঈদের 7 দিন আগে থেকে এখন পর্যন্ত কিন্তু বগুড়ার যে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেচা কেনা বেশ ভালো এবং গেল কয়েক বছরের তুলনায় চাহিদা বেড়েছে কয়েক গুণ। বগুড়াতে কিন্তু আজকে শুক্রবারে গতানুগতিক সময় কিন্তু দোকান বা ইলেকট্রনিক্স পণ্যের শোরুম গুলো খোলা থাকে না, কিন্তু ক্রেতাদের চাহিদার কারণে শুক্রবারেও কিন্তু দোকানগুলো আমরা খোলা দেখেছি। 1 টন যে নন ইনভার্টার এসি গুলো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মান ভেদে সেগুলো বিক্রি হচ্ছে বগুড়ার শোরুম গুলোতে 37,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। এবং ইনভার্টার যে এসি গুলো, যেগুলোকে বলা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী, যেগুলো কিন্তু ক্রেতাদের চাহিদাতে সবচেয়ে বেশি রয়েছে, সেই ইনভার্টার এসি গুলো বিক্রি হচ্ছে 45,000 থেকে 70,000 টাকা পর্যন্ত। এবং সবচেয়ে বেশি যে চাহিদা থাকে সেটি হচ্ছে 1.5 টন এসি, যেটি নন ইনভার্টার এসি গুলো বিক্রি হচ্ছে 45,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত। এবং ইনভার্টার এসি বিক্রি হচ্ছে 60,000 টাকা থেকে শুরু করে 85,000 টাকা পর্যন্ত। তবে স্নেহা, যেটি আসলে হয় যে উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত যারা রয়েছে তারা কিন্তু এই গরমে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই তারা কিন্তু এসি কিনছে।
অনেকে আবার তারা কিন্তু কিস্তিতেও নিচ্ছে। তবে যারা মধ্যবিত্ত রয়েছে বা নিম্ন মধ্যবিত্ত তাদের ভরসা কিন্তু এয়ার কুলার অথবা চার্জার ফ্যান। 20 লিটারের থেকে শুরু করে 60 লিটার পর্যন্ত যে এয়ার কুলার গুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 13,000 টাকা থেকে শুরু করে 21,000 টাকা পর্যন্ত। এবং চার্জার ফ্যানের কথা বলছিলেন স্নেহা আপনি, চার্জার ফ্যানের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি বগুড়ার বিভিন্ন শোরুম এবং খুচরা বাজারে। চার্জার ফ্যান কিন্তু 3200 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত রয়েছে। আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠের সড়কে ইলেকট্রনিক্স গ্যালারি শোরুমে। আমরা একটু কথা বলবো এখানকার বিক্রেতার সাথে যে এই মৌসুমে পণ্যের চাহিদা ক্রেতাদের মাঝে কেমন এবং তারা কেমন বিক্রি করছেন, দাম দর নিয়ে একটু জানবো তার কাছে। ধন্যবাদ। আসলে এই রোজা থেকে শুরু করেই টুকটাক আমাদের একটু চাহিদা বেড়েছে, তবে ঈদের 7 দিন আগে থেকে শুরু করে চাহিদাটা অনেক বেশি। তীব্র গরমের কারণে গত বছর যা ছিল এবার তার চেয়ে বেশি অল্প সময়ের মধ্যে আসলে এই চাহিদাটা বেড়ে গেছে। এবার চাহিদা দেখলাম সবচেয়ে বেশি যেটা সেটা হলো মিড লেভেলের কাস্টমার, মধ্যবিত্ত পরিবার যারা, তাদের চাহিদা সবচেয়ে বেশি। এবং যারা একটু উচ্চবিত্ত এবং যারা মানে এসি সবসময় কেনে তাদের মধ্যে ইনভার্টার কেনার প্রবণতা সবচেয়ে বেশি। এবারে আসলে মার্কেটে যেটা চলছে সেটা হলো হায়ার এবং রি সবচেয়ে বেশি চলছে। পাশাপাশি এখানে হাইসেন্স এসেছে, ক্যান্ডি এসেছে এবং মিডিয়া ব্র্যান্ড যেটা আগে থেকে চলে এই ব্র্যান্ডগুলো বেশি চলে। তবে এবারে মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে গ্রি এবং হায়ার। তো হায়ারে যেটা হয় মিড রেঞ্জের কাস্টমার 45 থেকে যেটা শুরু নন ইনভার্টার, এটার কাস্টমার সবচেয়ে বেশি। আর কিস্তির প্রবণতা মানুষের মধ্যে আছে, সেটা একটা কাস্টমার আছে। তো সেই দিক থেকে চিন্তা করে এবারে গত বছরের চেয়ে এখন পর্যন্ত যে চাহিদা সেটা অনেক বেশি চাহিদা। এবং চার্জার ফ্যানের যেটা সেটা তুলনামূলক গতবারের চেয়ে এবার অনেক বেশি। তবে প্রাইস কোনোটারই বাড়েনি, মোটামুটি সব এখনো স্থিতিশীল আছে। গতবারের মতো প্রাইসটা ঠিক আছে এখন পর্যন্ত। এটা হয়তো বেড়ে যাবে, আমাদের ঈদের আগে 9 তারিখ থেকে বেড়ে যাওয়ার কথা, কিন্তু কোম্পানিগুলো এবারে মার্কেট বাজারজাতকরণের নিজেদের প্রতিযোগিতার জায়গা থেকে যে যার অবস্থান ঠিক রেখেছে, চাহিদা এখন পর্যন্ত দামটা ওইভাবে বাড়ায়নি। তবে আমার ধারণা খুব রিসেন্ট বেড়ে যাবে। এখানে একটা বিষয় আছে যেটা চার্জার ফ্যানের যে বিষয়টা বলি, বাইরের মার্কেটে দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী যারা, তারা কিন্তু এটা কি করে, এই গরমের একটা সুযোগ নেই, সুযোগ নিয়ে 3-4 হাজার টাকার যে ফ্যানটা সেটাকে তারা 10-12 হাজার টাকা বিক্রি করে। এটা অসাধু ব্যবসায়ীরা করে। এইটার প্রভাবটা আমাদের উপরে পড়ে। আমরা আসলে শোরুমে যারা বিজনেস করি কিংবা আমরা ডিলার বিজনেস করি, আমরা কিন্তু কম্পিটিশন করি, অনলাইন বিজনেস যারা করে তাদের সাথে কম্পিটিশন করে আমরা বিক্রি করছি। সেই তুলনায় শোরুম প্রাইস দিচ্ছে আমাদের প্রাইস কম। আবার অনলাইনে যারা কিনছে তারা কিন্তু না দেখে একটা প্রোডাক্ট কিনছে, তাদেরকে আমরা আহ্বান করি যে আমাদের ডিলার থেকে দেখে কিনুন। আর যারা চার্জার ফ্যান যারা বেশি প্রফিটে মুনাফা করে ব্যবসা করছে তাদের প্রতি আমার আহ্বান যে ওই প্রভাবটা কিন্তু, ওই খারাপ ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়ে। আমরা চাইবো যে বগুড়ার সকল ব্যবসায়ী যারা চার্জার ফ্যানের ব্যবসা করে কিংবা যারা এই যে অতিরিক্ত মুনাফা করে ব্যবসা করে তাদেরকে বলবো যে আপনারা একটা লিমিটের মধ্যে, একটা বাজারের ইয়ের মধ্যে আপনারা ব্যবসা করুন, যাতে আমাদের মধ্যে এই প্রতিক্রিয়া না পড়ে। ধন্যবাদ আপনাকে। স্নেহা একজন ব্যবসায়ী, তিনি যেটি বলছিলেন যে শোরুম গুলোতে কিন্তু মোটামুটি ফিক্সড প্রাইস থাকলেও আমরা গেল বছর যেটি দেখেছি বগুড়ার যে খুচরা বাজার, সেই খুচরা বাজারে কিন্তু চার্জার ফ্যানের যারা ক্রেতা থাকে তারা কিন্তু নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষগুলো। গত বছরের পরিসংখ্যান আমরা দেখেছি বগুড়ার বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট গুলোতে 3 বা 4 হাজার টাকার চার্জার ফ্যানও বিক্রি হয়েছে 10,000 টাকা। তবে তাৎক্ষণিক কিন্তু সেই দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা। তাদের সাথে আমার কথা হয়েছে। এবছরও তারা যদি ক্রেতাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে এবছরও যদি কোথাও কোনো ভোক্তার সাথে বেশি দামে কেউ প্রতারণা করার চেষ্টা করে বা কোনো অসাধু ব্যবসায়ী এই চার্জার ফ্যান কিংবা এয়ার কুলার বা এই ধরনের ইলেকট্রনিক্স পণ্য যেটা মানুষের এখন নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে এগুলো নিয়ে যদি সিন্ডিকেট বা দাম বাড়ানোর প্রবণতা দেখা যায়, কোনো ভুক্তভোগী যদি তাদের কাছে অভিযোগ করে তাহলে কিন্তু তারা শক্ত ব্যবস্থা নেবে। স্নেহা, বগুড়ার ইলেকট্রনিক্স পণ্য এবং তীব্র গরমের মাঝে এসি এবং চার্জার ফ্যান বিক্রির সম্পর্কিত আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। দর্শক, আবারও যাচ্ছি ভোজ্য তেলের বাজার পরিস্থিতি জানতে। এবার কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, আমরা ইতিমধ্যেই জেনেছি যে আজকেই ভোজ্য তেলের নতুন মূল্য কার্যকর করার কথা রয়েছে। ভোজ্য তেলের দাম কার্যকর হয়েছে কিনা কিংবা এই নতুন মূল্য নির্ধারণে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ স্নেহা। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ভোজ্য তেলের দাম বৃদ্ধির বিষয়টি, আসলে ভোজ্য তেলের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিন্তু আরেক দফায় ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে বেকায়দায় পড়েছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। আসলে সরকার গতকাল যে দাম নির্ধারণ করেছে সোয়াবিন তেল বোতলজাত 163 টাকার পরিবর্তে 4 টাকা বৃদ্ধি করে 167 টাকা এবং খোলা তেলের দাম 2 টাকা কমিয়ে 149 থেকে 147 টাকা করা হয়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় পৌর বাজার, এই বাজারে তবে এখন পর্যন্ত এই বাজার ঘুরে আমি যেটি দেখেছি যে কোনো তেলের দাম এখন পর্যন্ত বৃদ্ধি হয়নি। আমি যারা বিক্রেতা রয়েছে, দোকানদার রয়েছে, তাদের সাথে কথা বলেছি। দোকানদারদের দাবি যে নতুন করে যে তেলের দাম নির্ধারণ করা হয়েছে সেই তেলগুলো এখনো তারা পায় নাই, যা না পাওয়ার কারণে কিন্তু তেলের দাম এখন পর্যন্ত বাড়ে নাই। তবে তারা বলছে নতুন তেল কিন্তু বাজারে আসলেই তেলের দামটি বেড়ে যাবে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, খোলা তেলের দাম বাজারে 2 টাকা কমলেও কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে খোলা তেল বিক্রি হচ্ছে অনেক বেশি দামে, অর্থাৎ 147 পরিবর্তে কিন্তু খোলা তেল বিক্রি হচ্ছে 165 টাকা কেজি দরে। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে বাজারের বিশৃঙ্খলায় কিন্তু ভোক্তাদের এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে ভোক্তারা। আমার সাথে একজন ভোক্তা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর মধ্যে আবার তেলের দাম সরকার এক দফা বাড়িয়েছে, আসলে এই যে দাম বাড়লে এতে আপনাদের প্রতিক্রিয়া কি? ধরুন জিনিসপাতির দাম যেভাবে বাড়ছে, তারপরে আবার যদি তেলের দাম বাড়ে, এটা তো গরিব মানুষ, সাধারণ গরিব মানুষ তো না খেয়ে মারা যাবে। যেরকম চাউলের দাম, ডাউলের দাম, সব জিনিসের দামে বাড়তি, তারপর আবার যদি তেলের দাম যদি ফেরও আর যদি বাড়তি করে, তাহলে গরিব মানুষ তো না খেয়ে মরবে। সাধারণ গরিব মানুষ যারা ছোটখাটো চাকরি করে, যারা এই রিক্সা ভ্যান চলায়, তারা তো না খেয়ে মরবে। তো যেমনটি শুনছিলেন স্নেহা, আসলে এই যে তেলের দাম বৃদ্ধির ফলে কিন্তু সাধারণ যারা ভোক্তারা রয়েছে তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে সব জিনিসের দাম বাড়ছে, তার মধ্যে এই যে আরেক দফা তেলের দাম বেড়েছে, তাদের কিন্তু আরেক বিপাকে পড়তে চলেছে, তারা এই কথাই বলছে। আমার সাথে একজন বিক্রেতা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে তেলের দাম সরকার বাড়িয়েছে গতকাল থেকে, আজ থেকে কার্যকর হওয়ার কথা। আসলে আপনারা কি দামে তেল বিক্রি করছেন এবং এটা বাজারে প্রভাব পড়েছে কি? আমরা এখনো থেকে নতুন রেটে মাল এখনো পাই নাই। আমরা এখন পর্যন্ত থেকে তেল পুরাতন রেটে তেল বিক্রি করছি, নতুন রেটে তেল পাওয়ার এখনো প্রায় সপ্তাহখানেক মতো টাইম লাগবে। কোম্পানি এখন পর্যন্ত আসি নাই। আমরা 1 লিটার তেল এখন পর্যন্ত 163 বিক্রি করছি, 5 লিটার 800 টাকা বিক্রি করছি। সেক্ষেত্রে আমরা 2 লিটার 325 টাকা বিক্রি করছি। নতুন রেটে আমরা কোম্পানিতে শুনছি তেলের লিটারে 4 টাকা বাড়ছে, আমরা এই মাল এখন পর্যন্ত পাই নাই। আমরা এখন পর্যন্ত আগের মাল দিচ্ছি। যেমনটি শুনছিলেন, আসলে বাজারে এখন পর্যন্ত কিন্তু নতুন যে তেল সেটা আসেনি, যার কারণে কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে এখনো কোনো ধরনের প্রভাব পড়েনি। তবে নতুন তেল ঢুকলেই কিন্তু প্রভাব পড়বে। এখন পর্যন্ত কুষ্টিয়ার বাজারে যে 1 লিটারের সোয়াবিন তেল সেটি বিক্রি হচ্ছে 163 টাকা কেজি দর এবং 5 লিটারের সোয়াবিন তেল বিক্রি হচ্ছে 800 টাকা বোতল এবং খোলা তেল বিক্রি হচ্ছে কিন্তু অনেক বেশি দামে। যদিও সরকার 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করে দিয়েছে, তবুও কিন্তু এটি বিক্রি হচ্ছে 165 টাকা কেজি দর। আর আসলে এইটা নিয়ে কিন্তু এক প্রকার ক্ষোভই প্রকাশ করছে সাধারণ ভোক্তারা। তবে যারা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে তারা যদি বাজারে কেউ অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করে বা সরকারের নির্দেশনা না মানে, তাহলে কিন্তু তারা তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে তেলের দাম কার্যকর নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম কুষ্টিয়া থেকে ভোজ্য তেলের নতুন মূল্যের বাজার পরিস্থিতি।